হ্যালো এভরিওয়ান, আমি আবিদ মোহাম্মদ। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট চলছে এবং দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে আমরা পোস্ট ম্যাচ অ্যানালাইসিস নিয়ে হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন জনপ্রিয় ধারাভাষ্যকার মাজারুদ্দিন অমি। অমি ভাই, ওয়েলকাম। থ্যাংক ইউ। শুরুতেই যদি যে প্রশ্নটা করতে চাই টস নিয়ে, গত টেস্টে আমরা টস জিতলাম, টস জেতার পর আমরা ব্যাটিং নিলাম, আজকেও আমরা টস জিতে বলিং নিলাম। উইকেট আজকে শেষ সেশনে দেখে মনে হচ্ছিল উইকেটে হালকা টার্ন আছে এবং ধনঞ্জয় দি সিলভা কয়েকটা বল একটু লো গিয়েছে। তো ডিসিশনটা আপনার কাছে কি ঠিক মনে হয়েছে, টস জিতে ব্যাটিং নেওয়া বা ফোর্থ ইনিংসে শ্রীলঙ্কাকে চেস করতে দেওয়ার যে একটা মানসিকতা? এসএসসির হিস্টোরিক্যালি কিন্তু একটু ব্যাটিং ফ্রেন্ডলি সারফেস হয়, সো ওই জায়গা থেকে কিন্তু বাংলাদেশের যে ব্যাটিংয়ের যে পারফরমেন্সটা লাস্ট ম্যাচে ওইটা কিন্তু কনফিডেন্স দিয়েছে বাংলাদেশকে প্রথমে ব্যাট করার ক্ষেত্রে। বাট উইকেট একটু হইলেও ডিফারেন্স মেক করেছে, কিন্তু বৃষ্টি হওয়াতেও একটু ড্যাম্পনেসও ছিল, যার কারণে কিন্তু দিন শেষে যে টোটালটা বাংলাদেশের রয়েছে 8টা উইকেট পড়ে গিয়েছে, জাস্ট ওভার 200 রানস অন দ্য বোর্ড, 220 অন দ্য বোর্ড। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে শ্রীলঙ্কা কিছুটা এগিয়ে রয়েছে প্রথম দিন শেষে। টস আমার মনে হয় না যে খুব বেশি আমি এখানে মানে মেজর একটা মনে করি, যে মানে ফ্যাক্টর মনে করি, কারণ ব্যাটিং ওয়াইজ বাংলাদেশের ব্যাটাররা ওই কনফিডেন্স নিয়েই খেলেছে গত ম্যাচে, সো ব্যাটিং লাইন আপ ওই কনফিডেন্সটা ছিল। বাট আজকে আসলে আমাদের ব্যাটিংটা মানে যেরকম আমরা ফার্স্ট টেস্ট ম্যাচে দেখেছি ওরকমটা হয়নি, যার কারণে কিন্তু দিন শেষে স্কোরটা এরকম। ফার্স্ট টেস্টে তো আমরা যখন টস জিতে ব্যাটিংয়ে নামলাম আমাদের 3টা উইকেট পড়ে গেল শুরুতেই ফার্স্ট সেশনে, কিন্তু পরের 2টা সেশন কিন্তু আমরা ডমিনেট করলাম শান্ত এবং মুশফিকের কারণে। শান্ত এবং মুশফিকের সিঙ্ক্রোনাইজেশনটাও খুব ভালো ছিল, বলতে গেলে রানিং বিটুইন দ্য উইকেটসে খুব ভালো সিঙ্ক ছিলেন। ওই প্রসঙ্গে একটু পরে আসবো শান্ত মুশফিকের। বাট টপ অর্ডার ফেইলিয়ার, আজকেও টপ অর্ডার ফেল হয় নাই, বাট একজন ক্রিকেটারকে নিয়ে কথা না বললেই নয়, এনামুল হক বিজয়। ঘরোয়া ক্রিকেটের সচিন টেন্ডুলকার যদি বলতে হয়, 50টা সেঞ্চুরি লাস্ট ডিপিএলে তিনি করেছেন। আসলে বিজয়ের মতো ক্রিকেটারদের যারা ডিপিএলে এত রান করেন, মানে মানুষের মনের মধ্যে একটা আশা জাগান, আপনি আমি দুজনই কনভিন্সড হয়ে যায় যে হি শুড প্লে ইন দ্য ন্যাশনাল সাইড। বাট উনি যখন ন্যাশনাল টিমে আসেন, হোয়াট ইজ হিজ প্রবলেম, মানে প্রবলেমটা কোন জায়গায় হয় বা বিজয় কেন রান পান না? আজকেও তিনি 10 বল খেললেন এবং একটা ইনসুইং ডেলিভারিতে বলটা পিচ করে হালকা ভিতরে আসলে উনি ইনসাইডে যে বোল্ড হলেন, তাও বিশ্ব ফার্নান্ডার বলে, যিনি গত চেষ্টা খেলেননি। তো বিজয়ের প্রবলেমটা আসলে কোন জায়গায়? আপনি তো অ্যাজ আ ধারাভাষ্যকার কাজ করেছেন, অ্যাজ আ সাংবাদিক হিসেবে কাজ করেছেন, আপনার কাছে কি মনে হয় যে বিজয়দের মতো প্লেয়ারদের ক্ষেত্রে প্রবলেমটা কোন জায়গায়? আমার মনে হয় যে একটা আছে যে অনেক সময় প্রেশারটা নিজের উপর নিয়ে নেয় বিজয়, বা আমি যদি বিজয়ের কথাই বলি, অনেক ক্ষেত্রেই তাকে আপনি দেখবেন যে যেভাবে ঘরোয়া ক্রিকেটে কমফোর্টেবলি ফ্রি ফ্লোয়িং ব্যাটিংটা করেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়ে ওটা করতে পারেন না, বা একটু আমার মনে হয় যে উনি খুব ছটফট করেন। আর শুরুর দিকেও প্রথম টেস্টেও দেখেছি, এই টেস্টেও দেখেছি যে বোলিং খেলতে তার মনে হচ্ছে যে অনেক কষ্ট হচ্ছে, মানে হি ওয়াজ ফাইন্ডিং ইট ভেরি ডিফিকাল্ট। এটা কখনই হয় যখন ব্যাটার মাথায় ভাবে যে পিচটা খুব ডিফিকাল্ট বা ব্যাটিং কন্ডিশন না, আমাকে খুব হার্ডওয়ার্ক করে ব্যাট করতে হবে, এই ধরনের চিন্তা থেকে আসলে তখন বিজয় গিয়ে আসলে নিজের ন্যাচারাল ক্রিকেটটা খেলতে পারে না। আর বলছিলাম যে প্রেশারটা নিজের উপর নিয়ে নেওয়ার ব্যাপারটা অনেক ক্ষেত্রে সে হয়তো, আমি আজকে দেখলাম কয়েক জায়গায় যে ট্রল হচ্ছে তাকে নিয়ে, যে একটা ইন্টারভিউতে তিনি বলেছিলেন যে হি উড হ্যাভ বিন আ লেজেন্ড ইন্টারন্যাশনাল ক্রিকেটে যদি সে প্রপার সুযোগ পেত। সো এই কথাগুলো বলে নিজের উপর কিন্তু প্রেশারটা নিয়েছে। এখন দেখেন একটা প্লেয়ার খারাপ খেলতেই পারে, আপনি যখন চ্যালেঞ্জ করবেন যে আপনি সুযোগ পাইলেই ভালো করবেন, দেন আপনি কিন্তু নিজের দিকে নিয়ে যাচ্ছেন পুরো ব্যাপারটা। তখন পাবলিক যারা আপনাকে মানে একটু বেনিফিট অফ ডাউট দেওয়ার কথা ভাবতো, তারাও বলবে তুমি না বলছিলা তুমি চান্স পেলে লেজেন্ড হয়ে যাবা। জিনিসটা কি এমন যে সেই নিজের পায়ে নিজে কুড়াল মারলো, যে মানুষের মনের মধ্যে একটা আশা সৃষ্টি করলো যে হ্যাঁ আমাকে তোমরা সুযোগ দাও, আমি ভালো খেলবো। আমি যেভাবে ক্রিকেট বুঝবো, সাধারণ মানুষের ক্রিকেট দেখার পার্সপেক্টিভটা কিন্তু ভিন্ন। তারা একটু ইমোশনালি থিঙ্ক করবেন যে হ্যাঁ ছেলেটা সুযোগ পাচ্ছে না। এটা কি তাদের সঙ্গে বিট্রে করা হয়ে গেল বা তাদেরকে আশা দেখিয়ে তাদের মন ভাঙার মতো হয়ে গেল? না, দেখেন সবচেয়ে বড় মন ভেঙেছে কিন্তু বিজয়ের। আমি যতই সমালোচনা করি, তার থেকে খারাপ তো কারো লাগার কথা না যে একটা এত বছর পর চান্স পাচ্ছে ছেলেটা, সে সুযোগটা পেয়েও কাজে লাগাতে পারছে না। এমন না যে সে একেবারেই চলে না প্লে, তাহলে তো ঘরোয়া ক্রিকেটে রানই করতো না। সে হি প্রুভড হিমসেলফ। বাট ওই যে বললাম না, নিজের উপর চাপটা আপনি কখন নেবেন, যখন আপনি একটা স্টেটমেন্ট দিয়ে দিবেন। রাইট, আপনি তো স্টেটমেন্ট দিয়ে ফেলছেন, আপনি আগে খেলেন না। আপনার বড় প্লেয়ারদের বা যে কোনো ভালো প্লেয়ারের লক্ষণ হচ্ছে যে মাথাটা নিচু করে পারফর্ম করা, লেট দ্য ব্যাট স্পিক।
মানে নর্মালি দেখবেন বিরাট কোহলির মতো প্লেয়ারও যখন 100 করে অস্ট্রেলিয়ায়, তখন সে কিন্তু দেখিয়েছিল ব্যাট দেখে যে কথা ব্যাট বলে, ওকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল। ও তো চাইলে বলতে পারতো আমি বিরাট কোহলি, আমার থেকে ভালো কে বুঝে, আমাকে কে সমালোচনা করতেছে, বা আমি এই সুযোগ পাইলে আমি এটা ফাটাই দিতাম। ও তো কখনো বলে না, হি স্টেজ হাম্বল। আমাদের এইখানেই বিজয় খুবই এক্সাইটিং প্লেয়ার। আমি কিন্তু তার খেলা নিয়ে আমি কোনোই করছি না। হ্যাঁ, তার ব্যাটিং দেখে মনে হচ্ছে যে খুব ডিফিকাল্টি ফেস করছে। অ্যান্ড টেকনিক ওয়াইজ আমি কথা বলতে চাই না, ইটস অল অ্যাবাউট মেন্টাল অ্যাসপেক্ট। বিজয়ের মতো প্লেয়ারের ক্ষেত্রে যেটা হয়, এত বছর খেলেছেন, সো এখন তো আর তিনি টেকনিক নিয়ে না ভেবে তার খেলার ধরনটা যেভাবে ডোমেস্টিক ক্রিকেটে খেলেন ওটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে রেপ্লিকেট কীভাবে করবেন, ডিফারেন্সটা তো ওনার থেকে ভালো আর কেউ জানবে না, যেহেতু তিনিও ন্যাশনাল টিমে কিন্তু খেলেছেন। মাঝে একটা সিরিয়াস কোয়েশ্চেন, বিজয়ের এই ফেইলিয়ার এতক্ষণ কি সব মানে কম সিরিয়াস? ভেরি সিরিয়াস কোয়েশ্চেন রিগার্ডিং ডোমেস্টিক ক্রিকেট। বিজয়ের এই ফেইলিয়ারটা কি আমাদের ডোমেস্টিক ক্রিকেটের বোলারদের মান নিয়ে বা উইকেট নিয়ে একটা প্রশ্ন তুলে, যে বিজয় মানে ধরেন টেস্ট প্রিটেস্টে আমি A+ পাচ্ছি, কিন্তু যখন আমার বোর্ড পরীক্ষা আসছে তখন আমি নাম্বার ভালো পাচ্ছি না। এতে কি আমার টেস্ট পরীক্ষার কোশ্চেনটা সহজ হচ্ছে, মানে আমার বোলাররা কি একটু সহজ মানের, বা আমাদের ঘরোয়া ক্রিকেটের মানটা কি একটু কম নিম্ন দিকের কম্পেয়ার টু আদার নেশনস? হ্যাঁ, মানে আমি এটা অস্বীকার করব না, কারণ আমাদের ডোমেস্টিকের এইবার আমি ঢাকা প্রিমিয়ার লিগ দেখেছি, কমেন্ট্রি করেছি, আমার মনে হচ্ছে যে বেশি হলে 3 থেকে 4টা টিম আছে খুব ব্যালেন্সড, মানে মনে হচ্ছে যে কম্পিট করার মতো একে অপরের বিপক্ষে। বাট অন্য দলগুলোর সাথে আকাশ পাতাল পার্থক্য দেখতাম। 200-220 টার্গেট হতো, কোনো রকম ওইটাও চেজ হতো 45 ওভার 48 ওভারে গিয়ে। সো ওই স্ট্যান্ডার্ডটা তো একটু কম অবভিয়াসলি। বাট আপনি একজনের ফেইলিয়ারকে ডিরেক্ট এভাবে একটা পুরো হোল ডোমেস্টিক স্ট্রাকচারকে আপনি কোয়েশ্চেন মার্ক করতে পারবেন না। এই ডোমেস্টিক ক্রিকেট খেলেই তো অনেক প্লেয়ার এখন ন্যাশনাল টিমে খেলছে। এই ধরনের জিনিস কি মানুষকে ফেক কনফিডেন্স দেয় কিনা? বিজয় কি ফেক একটা কনফিডেন্স নিয়ে শ্রীলঙ্কা বা জিম্বাবুয়ের সঙ্গে খেলে, মানে এটা কি ফেক? এখন এটা তার প্রিপারেশন লেভেল কেমন ছিল এটা তাকে প্রশ্ন করা যেতে পারে, যে মানে আপনি মেন্টালি কতটা প্রিপেয়ার ছিলেন। আপনি বলছিলেন যে আপনি রান করেছেন, বাট ওয়্যার ইউ অ্যাকচুয়ালি রেডি ফেসিং এগেনস্ট দ্য শ্রীলঙ্কান বোলার্স? যে ফার্স্ট টেস্টে তার প্রবলেমটা কী ছিল, কেন তিনি ফার্স্ট টেস্টে আউট হয়েছেন, কীভাবে আউট হয়েছেন, সেকেন্ড টেস্টে এসে কি ওইটার রিপিটেশন দেখলাম না আমরা তো আবার সেম টাইপেরই। বিজয়কে একটু হেজিটেট দেখা গিয়েছে, শর্ট খেলতে কনফিডেন্ট ছিলেন না, তার অফ স্টাম্প কোথায় তিনি জানেন না। আমি তাকে কয়েকটা দেখলাম যে প্রায় অফ স্টাম্পের 5-6 স্টাম্পের বলও তিনি পোক করছেন, মানে প্রত্যেকটা বলই তিনি চেষ্টা করছেন খেলার জন্য। তো হি বিং অ্যান ওপেনার টেস্টে তো তার লিভ করার ব্যাপারটা জানা দরকার। এটা কখন হয়, যখন ব্যাটার চায় যে একটু ফিল গুড ফ্যাক্টর পেতে, যে বল ব্যাটের মাঝখানে লাগুক, একটা দুটো লেগে গেলে ওই ব্যাটার কিন্তু কনফিডেন্স লেভেলটা বেড়ে যায়। বিজয়ের ক্ষেত্রে ওটাই হয়নি কিন্তু আসলে। তাহলে কি আমরা ধরে নিতে পারি যে শ্রীলঙ্কার এই সিরিজটার লাস্ট যে সেকেন্ড ইনিংসটা বাংলাদেশ খেলবে, ইটস দ্য লাস্ট হোপ ফর বিজয়, এবং বিজয়ের এই ইনিংসে তো একটু ফিয়ারলেস ক্রিকেট খেলা উচিত? একটা তো হ্যাঁ, তার তো উপর একটা এখন ফোকাস থাকবেই। লাস্ট একটা ইনিংসে যদি তিনি সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেন, এটা তার জন্য ভালো হবে। বাট আমার মনে হচ্ছে যে তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হবে টিম বা কোচ বা সিলেক্টররা দেখবে যে বিজয় কি অ্যাকচুয়ালি মানে গেম সিচুয়েশন অনুযায়ী খেলছে, তার নিজের ধরনের ক্রিকেট খেলছে, নাকি নিজের ধরনের বাইরে গিয়ে ক্রিকেট খেলছে। তখন কিন্তু যে বিজয়কে তারা পিক করেছিল ওই বিজয়কে তারা বলবে আমরা এই বিজয়কে চাচ্ছি না, রাদার আমি অন্য একটা অপশন দেখি। সো বিজয় হ্যাভ টু বি বিজয়, তিনি তার মতোই ব্যাট করতে হবে। এখন এটার জন্য তিনি মেন্টালি কতটা নিজেকে চেঞ্জ করতে পারেন এই অল্প সময়ের মধ্যে, এটা একটা দেখার ব্যাপার হবে। বাট হ্যাঁ, একটা দুটো মিডলে যদি লাগাতে পারে সে, আমার মনে হয় যে অ্যাজ এ প্লেয়ার আমার মনে হয় যে একটু কনফিডেন্স পাবে, যেটা সে এখন আসলে খুবই মানে স্ট্রাগল করছে। ফার্স্ট টেস্টের ফেইলিয়ারের পর আপনি কি এক্সপেক্ট করেছিলেন যে আজকে বিজয় থাকবে? কারণ আমাদের কিন্তু কোনো ব্যাকআপ ওপেনার ছিল না। যদি আমি বলি নাজমুল হোসেন শান্ত, তিনি কিন্তু নাম্বার 4-এ ব্যাট করেছেন এবং 2টা সেঞ্চুরি করেছেন। তো শান্ত হয়তো চাইতেন না যে তিনি 4 নম্বরে ব্যাট করে এত কনফিডেন্স পেয়েছেন, ওই কমফোর্ট জোন, মানে রাইট নাও তার যে কমফোর্ট জোন, সেই কমফোর্ট জোনটা ছেড়ে ওপেন করতে। সেক্ষেত্রে কি আমরা বাধ্য, মানে ব্যাকআপ ওপেনার ছিল না বলে, জাকির হাসান ছিল না বা যে কোনো ওপেনার ছিল না বলে কি আমরা বাধ্য হয়ে বিজয়কে খেলা আজকে? যদি অপশন থাকতো তাহলে হয়তো ভাবতো, বাট স্টিল কোচিং প্যানেল বলি বা টিম ম্যানেজমেন্ট বলি বা ক্যাপ্টেনও যদি বলি, ওই যেহেতু প্রথম টেস্টের রেজাল্টটা ড্র হয়েছে এবং বিজয়কে এতদিন পরে দলে চান্স দেওয়া হয়েছে, তাকে আরেকটা সুযোগ দেওয়ার কথা ভেবেই কিন্তু তাকে খেলানো হয়েছে। একটা প্লেয়ারকে যদি আবার আমরা ওই সুযোগটাও না দেই যে হ্যাঁ এক টেস্ট খারাপ করেছে তো বাদ, তাহলে তো ওইটাই হলো, তাকে তো সুযোগ আপনি এনাফ দিলেন না। লেট বিজয় থিঙ্ক অ্যাবাউট ইট, যে হ্যাঁ তাকে কি আদৌ সুযোগ দেওয়া হয়েছিল কি হয়নি। এখন সে নিজের গেম অ্যাসেস করুক, এখন সে নিজের ইভ্যালুয়েশন করুক যে হ্যাঁ আমাকে তো 4টা ইনিংস দেওয়া
দেওয়া হয়েছিল 4টা ইনিংসের মধ্যে আমি একটা তো ইম্প্যাক্ট মেক করতে পারিনি, তাহলে তো নিশ্চয়ই আমাকে এখন মানে জায়গা ছেড়ে দেওয়ার মতো সিচুয়েশন আসবেই, আমাকে ভাববেই, তখন গিয়ে জিনিসটা ফেয়ার হবে। আর এটা রাইট কল ছিল, বিজয়কে খেলিয়েছে। আমি থাকলেও আমি বলতাম যে হ্যাঁ, লেটস গিভ হিম আনাদার চান্স। আপনি একজনকে এক ম্যাচ দেখে রাইট অফ করে দেওয়াটা ঠিক না। এখন বিজয় ভাবুক, এখন টিম ম্যানেজমেন্টও ভাববে যে আসলে এখন দুই পক্ষেরই একটা মানে কথা বলার সুযোগ রাইট। আপনি পুরোটাই তো পারফরমেন্সের উপর ডিপেন্ড করেই, তাই না? তো বিজয় দেখুক বিজয় পারফরমেন্স কেমন, টিম ম্যানেজমেন্টও বুঝুক যে হ্যাঁ আসলে আমরা তো তাকে সুযোগ দিয়েছি, এখন তার এর বেশি সুযোগ দেওয়াটা আমাদের পক্ষে পোষাচ্ছে না। আপনার সঙ্গে আমার কথা হচ্ছিল মমিনুল হককে নিয়ে। আপনি বললেন যে মমিনুল ওয়াজ জাস্ট 1 ইনিংস অ্যাওয়ে ফ্রম আ গুড স্কোর লাইক 50 or 100। আজকে মমিনুল যেভাবে সফট হ্যান্ডেডলি খেলে আউট হলেন, সাদমানের সঙ্গে তার একটা ভালো পার্টনারশিপ হয়েছিল এবং ইনিংসটা ভালোই বিল্ড আপ করছিলেন। আই গেস টিমের রান যখন 43 or 45 তখন মমিনুল আউট হয়ে গিয়েছেন। মমিনুল লাস্ট সাউথ আফ্রিকা সিরিজে রান পেয়েছেন। অ্যাওয়ে সিরিজ নিয়ে মমিনুলের ব্যাপারে একটা কমপ্লেন থাকে যে মমিনুল অ্যাওয়ে সিরিজে তেমন ভালো খেলেন না, হোমে হি ইজ ভেরি গুড। মমিনুলের ক্ষেত্রে ওই আপনি যে বললেন যে একটা ইনিংস অ্যাওয়ে ফ্রম 100 or a গুড ইনিংস, সেটার জন্য মমিনুলের প্রসেসটা কী হবে? এবং মমিনুল খুব ইম্পর্ট্যান্ট একটা প্লেয়ার বাংলাদেশ টিমের, তো তার জন্য কতখানি প্রেশার হয়ে যাচ্ছে বা ন্যাশনাল টিম তাকে নিয়ে কী ভাববে এখন? না, তার সে এক্সপিরিয়েন্স প্লেয়ার, তাকে নিয়ে ভাবার কিচ্ছু নাই, টু বি ভেরি অনেস্ট। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সব হার্ডওয়ার্কগুলো কিন্তু মমিনুল করে ফেলছে। আপনি দেখেন যে একটা ইনিংসের শুরুতে স্টার্ট পাওয়াটা খুবই ইম্পর্টেন্ট। একটা মমিনুল গিয়ে কিন্তু 15-20 করছে, উইকেটে সময় স্পেন্ড করছে, ভালো দেখায় তাকে। এমন না যে তিনি খুব স্ট্রাগল করছেন, এক একদিন যেদিন আর্লি আউট হয়ে যায় দ্যাট ইজ ডিফারেন্ট, বাট বেশিরভাগ সময় আমি লাস্ট দেখেছি যে হি ইজ ইন, গিয়ে এমন না যে স্ট্রাগল করছে। সো এর পরে গিয়ে যখন মাঝে গিয়ে কি হচ্ছে এটা তাকে কোয়েশ্চেন করতে হবে, কারণ কিছুটা সফট ডিসমিসাল মনে হয়। তো এটা কি ল্যাপস অফ কনসেন্ট্রেশন? এটা তো মানে তার আবার ভাবনা করতে হবে। প্লেয়াররা যখন ব্যাটাররা, আমি যখন খেলতাম আমার টার্গেট থাকতো, কোচরাও বলতো আমাকে যে প্রথমে টার্গেট করবে 1 থেকে 20 কীভাবে করো। সবচেয়ে টাফেস্ট পার্ট হচ্ছে ব্যাটারদের একটা ইনিংসে স্টার্ট পাওয়া, যে প্রথমে গিয়ে 15-20টা রান করা। ওইটা ওয়ান্স ইউ মেড ইট, ইট মিনস যে আপনি আরও বেটারভাবে বলটা দেখতে পাচ্ছেন, আপনি আরও কনফিডেন্ট, এখন আপনি রান বের করতে পারবেন বা উইকেটে স্টে করতে পারবেন। মমিনুল ওই হার্ডওয়ার্কটা করে ফেলছে, করার পরে গিয়ে আউট হচ্ছে কিন্তু। সো আমার মনে হয় যে হ্যাঁ এটা একটু কনসার্ন, বাট নট আ বিগ কনসার্ন। আমি যেটা বলছিলাম যে একটা নক যদি সে খেলে ফেলে, যে মানে একটা ভালো ইনিংস তার ফিল গুড হচ্ছে, 50-60 হচ্ছে, সেদিন থেকে মমিনুল দেখবেন যে মমিনুল বড় রান করা শুরু করেছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আর আরেকজন ওপেনার আছেন সাদমান ইসলাম, উনি জিম্বাবুয়ে সিরিজে একটা 100 করেছেন, গত টেস্টেও একটা 70 odd ইনিংস আছে তার। আজকেও তিনি একটা 50 খুব কাছাকাছি গেলেন। লুকস লাইক সাদমান ইজ ইন আ গুড টাচ, মেন্টালি কনফিডেন্ট ফিল করছেন, বোলারদের খুব ভালো খেলছেন, স্পিনারদের এগেনস্টেও তিনি রান বেশ ভালোভাবে বের করেছেন। তো সাদমান তো আমাদের ওপেনিংয়ে ঠিক পাকাপোক্ত হয়ে যাচ্ছে বলতে গেলে, মানে ওপেনিং নিয়ে একটা পাস নিয়ে আমাদের চিন্তা ভাবনাটা নেই, অপর পাস নিয়ে আমাদের এখন ভাবতে হবে। সেক্ষেত্রে সাদমানের রিসেন্ট ফর্ম এবং আমাদের সাদমানের সঙ্গে কাকে এই মুহূর্তে বেটার মনে হচ্ছে? আমরা কি চাইলে জাকির আলী অনিককে কিপিংয়ে দিয়ে লিটনকে একটু প্রমোশন দিতে পারি ওপেনিংয়ে? আমার মনে হয় যে মানে একটা প্লেয়ারকে যদি আপনি এত জাগল করবেন তাহলে কিন্তু লিটনের কথাই ভাবেন না। মানে আমাদের টিমের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটার, তো তারও তো একটা কমফোর্ট লেভেলের ব্যাপার থাকে, তাই না? তিনিও দেখা গেল যে কিপিং করেন যদি, তাহলে সেক্ষেত্রে তার রেস্টের একটা ব্যাপার থাকে। এই জন্যই বলছি যে জাকিরকে কিপিংয়ের দায়িত্ব। জাকের আবার দেখেন আজকে কম্বিনেশনের কারণে কিন্তু জাকের টিমেই নাই। সো আপনার লিটন তো পার্মানেন্ট প্লেয়ার, সে টিমে থাকার মানে প্লেইং 11-এ তার একটা চান্সেস সবসময় হাই থাকে। সো ওই জায়গাটা থেকে আবার একটা মেকশিফট কাউকে না করে লিটনকে লিটনের জায়গায় খেলতে দিয়ে আমার মনে হয় যে আমাদের প্রপার ওপেনার দরকার। প্রপার ওপেনারই টেস্ট ক্রিকেটে আপনি সবসময় ওই বারবার চেঞ্জ করে খুব লং টার্মে রেজাল্ট পাবেন না। সো ওই জায়গা থেকে সাদমানের একজন পার্টনার খুবই দরকার। বিজয়কে আমরা দেখেছি, এখন সিলেক্টরদের মনে মাথায় কারা আছে এটাও দেখার ব্যাপার থাকবে। বাট আমার মনে হচ্ছে যে মানে একটু স্টেবিলিটি আনা দরকার আমাদের টপ অর্ডারে, স্পেশালি যে প্রথম টেস্টে আমরা দেখেছি 3টা উইকেট খুব আর্লি পড়ে গেছে, আজকেও পার্টনারশিপের অভাব কিন্তু ছিল। আমাদের কিন্তু আগে বলা হতো যে আমরা 2 উইকেট 3 উইকেট রেখেই এরপর নামি, এই জিনিসটা কিন্তু এখনও চলমান আছে, বাট সাদমানের কারণে একটু জিনিসটা একটু স্টেবল হচ্ছে। তো সাদমানের
ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করতো, সাদমান কেমন করছে? না, সাদমান ভালো করছে। দেখেন ও আন্ডার প্রেশার। দেখেন প্রত্যেকটা প্লেয়ারের আমাদের টিমের মধ্যে প্লেয়ারদের ফিয়ার অফ ফেলিয়ারের কারণে কিন্তু অনেক সময় নিজেকে এক্সপ্রেস করতে পারে না। সাদমান আজকে ভালো করছে, আমরা বলছি ভালো, 2টা ইনিংস খারাপ করলে আমরা আবার সাদমানকে নিয়ে শুরু করব। দেখেন আমরা ভুলে যাব যে 3 ইনিংস 4 ইনিংস আগেই কিন্তু তার একটা ভালো 70 অর। একটা প্লেয়ার তো মেশিন না ভাই, আপনি প্রত্যেকদিন রান করবে না। সো আমাদের হয় কি যে আমরা জাস্ট খুব শর্ট টার্ম আমরা দেখি বা গোল্ডফিশ মেমোরি বলে আমরা ভুলে যাই আগেরটা। ওই জায়গা থেকে একটা দলে স্টেবিলিটি আনতে হলে দলে বেশি চেঞ্জেস হওয়া ভালো না। যে কোনো একটা ভালো দল যদি আপনি গঠন করতে চান, ওই দলটাকে একটা সময় পর্যন্ত কনসিস্টেন্টলি সুযোগ দিতে হবে। ওই সুযোগটা মানে পুরো 15 জনের স্কোয়াডে দেখবেন খুব বেশি হলে 1-2 কিন্তু টিঙ্কারিং হয়, বাকি কিন্তু সব এদিক ওদিকই থাকে। আর আমাদের দেশে হয় কি যে প্লেইং 11-এর বাইরে যেই থাকে মনে হয় সেই ভালো, মানে যদি ও থাকতো, যদি ওকে নিত। ভাই যাদেরকে নিছেন ওকে নিয়েই বিলিভ করেন না, মানে এই জায়গাটা থাকা দরকার সবার ক্ষেত্রে। ইনফ্যাক্ট গোল্ডফিশ মেমোরি নিয়ে কথা হচ্ছিল, মুশফিকুর রহিমের কি গোল্ডফিশ মেমোরি? উনি স্লগ সুইপ খেলতে গেলেন, 8 রানে লাইফ পেলেন, আবার এই স্লগ সুইপে তিনি আউট হলেন। এবং স্লগ সুইপ, স্কুপ এই 2টা জিনিসে মুশফিকের একটু দুর্বলতা আছে, উনি বারবার এই ধরনের শট খেলতে গিয়ে আউট হন। তো আজকেও মুশফিকের একটা ক্রুশাল মোমেন্ট, ঠিক টি-এর আগে লিটন মুশফিক দুজনই বিদায় নিলেন, এবং ওনারা দুজন যদি আজকে থাকতেন তাহলে মেবি বাংলাদেশ কুড হ্যাভ বিন ইন আ গুড পজিশন। 222, 224, 4, 5, 6 কুড হ্যাভ বিন আ গুড স্কোর রাইট নাও। তো মুশফিকের এই গোল্ডফিশ মেমোরিটার কারণে আপনার কি মনে হয় যে উনি ভুলে যান যে আমি এই ভুলটা করেছি, আমাকে শুধরানো উচিত এত বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর? না দেখেন, লাস্ট ম্যাচেই তো 100 মারলো। জি, ওই 100-এর সময় যখন 15-20 রানের স্লগ সুইপ খেলেছিল, আমরা কেউ কোয়েশ্চেন করেছিলাম? সো আমাদের গোল্ডফিশ মেমোরি তো আমাদেরও, মানে উই ক্যান জাস্ট কোয়েশ্চেন হিজ, মানে তার কেন তিনি ওই শটটা খেলে আউট হলেন। ওনাকে জিজ্ঞেস করতে হবে যে আপনি কি 100% শিওর ছিলেন যে ওই শটটা এক্সিকিউট করতে পারবেন কিনা। অ্যান্ড যে প্লেয়ার গত ম্যাচে 100 করেছে তার তো সেই কনফিডেন্স থাকবেই। সো ওই জায়গা থেকে আমি এক্সপিরিয়েন্স এরকম মুশফিক লেভেলের প্লেয়ারকে নিয়ে, মানে আই জাস্ট কান্ট সে এনিথিং বিকজ হি ইজ অল লেজেন্ড। আর তার থেকে বেশি ক্রিকেট বুঝবে না কেউ। হ্যাঁ, এখন আপনি আপনার ওই উইকেটের প্রাইস ট্যাগটা কত হাই রাখবেন, এইটা আপনাকে অত গ্রেট প্লেয়ার বানাবে আমাদের জন্য। রাইট, এক্স্যাক্টলি। আপনার থেকে এক্সপেকটেশন ওরকমই থাকবে। আমাদের এক্সপেকটেশন হ্যাঁ, যে মুশফিক আছে ভরসার জায়গায় এসে, দ্যাট আই কান্ট, মানে আমি তাকে টিচ করতে পারি, তার থেকে ভালো আর কে বুঝবে ভাই বলেন। লাইক আপনি কথা বলছিলেন যে শান্ত এবং মুশফিকের সিনক্রোনাইজেশনটা কিন্তু খুব ভালো ছিল লাস্ট টেস্টে। তো ওই সিনক্রোনাইজেশন আফটার স্কোরিং 163, 200 ফ্রম শান্ত, হতে পারে আপনি 2টা সেঞ্চুরি মারার পর আপনি একটা আউটসাইড এজের বলে স্লিপে কিপারকে ক্যাচ দিয়ে আউট হয়েছেন, ইট ক্যান হ্যাপেন। বাট আই এম টকিং অ্যাবাউট যে ওই মোমেন্টে মুশফিক ওই শটটা না খেললেও কি পারতেন, বাট যেহেতু দেখছেন যে ফিল্ডার আছে, আমার কি দরকার আছে ওই রিস্কটা নেওয়ার? এখন ওইটাই তো বললাম যে মানে তার থেকে ভালো এটা কে বুঝবে যে সময় কতটুকু বাকি, দিনের শেষের দিকে কিনা বা টি-এর আগে কিনা, মানে জিনিসগুলো তো এগুলো ক্যালকুলেশনে আসে। আই ডোন্ট ওয়ান্ট স্ল্যাম, মানে একজন ইন্ডিভিজুয়ালকে ধৈর্য স্ল্যাম করতে চাই। ইনফ্যাক্ট আমি দেখতে চাই যে বাংলাদেশের এক এক ম্যাচে যাতে এক এক হিরো ইমার্জ করে। গত ম্যাচে আমাদের হিরো ছিল শান্ত, মুশফিক। এই ম্যাচে আমি চাচ্ছিলাম যে অ্যাটলিস্ট সাদমান, মমিনুল, বিজয় বা সামওয়ান লাইক ফ্রম দেম, যারা ভালো করেনি বাট পোটেনশিয়াল আছে, তারা ভালো করুক। 11 জনের খেলায় আপনি প্রত্যেক দিন শান্ত, মুশফিককে বলবেন না তুমি লাস্ট ম্যাচ 100 করছো, এই ম্যাচ কেন করলো না, এসে বা ও বলবে আমি একটা ভালো করছি, তাই না? বাট তারাও যদি ওটাকে টেকেন ফর গ্রান্টেড, একটা 100 তো করেছি, এখন সেকেন্ড ম্যাচে একটা মিস হইতেই পারে, বাট আপনি ওই প্রাইস ট্যাগটা কতটুকু দিচ্ছেন আপনার উইকেটের উপর, এটাও আপনাকে কিন্তু বলতে হবে, বা আপনার ওই ফিলিংটা থাকতে হবে যে মানে আমি এত বড় একটা সুযোগ পাইলাম, একটা ভালো একটা টাচে আছে, আমি এটাকে কেন আবার মিস করলাম অপরচুনিটিটা, এটাও কিন্তু তাকে কোয়েশ্চেন করতে হবে। এই জায়গাগুলোতেই কখন হবে, যখন ব্যাক কেউ করতে পারবে দলে একজন। প্রথম টেস্টে আমরা ভালো ব্যাটিং করেছি কারণ 3 উইকেট পড়ার পরও আমাদের 2 জন দলটাকে হেল্প করেছে। প্রত্যেক দিন তো এই সিচুয়েশন হইলে তো আইডিয়াল না শান্তর জন্য, মুশফিকের জন্য, যে 3-4টা উইকেট পড়ে যাচ্ছে তারপর গিয়ে এক ধরনের ক্রিকেট খেলা। ব্যাটিং অর্ডার ডিফারেন্ট থাকার কারণ হচ্ছে যে এক এক প্লেয়ারের ডিফারেন্ট সর্ট অফ অ্যাবিলিটি থাকে। একজন ওপেনারের যে অ্যাবিলিটি থাকে নতুন বল খেলার, একজন মিডল অর্ডারে থাকবে না। আর মেন্টালিটিও অ্যাজ এ মিডল অর্ডার আমি সবসময় আমার জন্য আইডিয়াল মনে হবে যে একটা ভালো প্ল্যাটফর্ম সেট করে দিয়েছে আমার
ওপেনাররা বা টপ অর্ডাররা, আমি গিয়ে ওটাকে ক্যাশ ইন করবো। এক দিন হইতে পারে আমি আর্লি হইতে পারে কারণ তাড়াতাড়ি 2টা উইকেট পড়ে গিয়েছে, বাট এভরিডে যখন আপনি আপনার রোলকে চেঞ্জ করতে হবে মাঠে গিয়ে, ইটস নট ইজি। আমরা যেভাবে এক্সপেক্ট করি, হ্যাঁ মুশফিক কেন পারলেন না, এই কেন পারলেন না, অ্যাট টাইমস ইটস হার্শ। বাট হ্যাঁ, এই টেস্ট ম্যাচে আমাদের ব্যাটিং ভালো হয়নি, আমাদের অপোজিশন আমাদেরকে 5টা চান্স দিয়েছিল, ড্রপ ক্যাচ হয়েছে, কিছু এদিক সেদিক পড়েছে, রান আউট মিস করেছে ওরা, তারপরও আমরা এত বাজে পজিশনে, এর জন্য তো আমাদের নিজেদেরকেই দোষারোপ করা উচিত। আপনি বলছিলেন যে নার্চার না করা, শান্তর জন্য এটা আই গেস ইট ওয়াজ আ ভেরি গুড ডিসিশন টু ব্যাট এট নাম্বার 4, বিকজ তিনি লাস্ট টেস্টে 4 নম্বরে 2টা সেঞ্চুরি পেয়েছেন। তো আই গেস উনি ক্যাপ্টেন হিসেবে নিজেও চেয়েছেন 4 নম্বরে খেলতে, এই কারণেই হয়তো বিজয়কে আরও একটা সুযোগ দেওয়া, যেহেতু আমাদের ব্যাকআপ ওপেনার নেই। যে আমরা একটা প্রতিবেদন দেখেছিলাম ডেইলি সানে যে শান্ত ওপেন করবেন এই টেস্ট সিরিজে, বাট দিন শেষে সেটা হয়নি। মেবি শান্ত ফেল্ড কনফিডেন্ট। তো 4 নম্বরে কি শান্ত নিয়ার ফিউচার, বা আমরা যখন এখন খেলবো মমিনুলের পর শান্তকে আমরা রাখবো, এটা কি বেস্ট সুইটেবল থেকে না, এবং শান্তর জন্য এটাই ওয়াইজেস্ট ডিসিশন কিনা যে 4-এ খেলা, বলটা একটু পুরানো হোক, আস্তে ধীরে রানটা বের করি? দেখেন, যে প্লেয়ার একটা জায়গায় 2টা 100 মারে যে ব্যাটিং পজিশনে, এরপরে ওই পজিশন নিয়ে চেঞ্জ করতে গেলে তো ওই প্লেয়ারটার জন্য ইনজাস্টিস হবে। এখন আপনি একটা সার্টেন টাইমে গিয়ে আপনার সবচেয়ে বেস্টটা দিতে পারেন, তো আপনি তো প্রতিদিন চাবেন আমি ওখানেই থাকি, ওখান থেকে আমার বেস্টটা দিই। সো ইট ওয়াজ দ্য বেস্ট ডিসিশন ফর শান্ত টু প্লে এট নাম্বার 4। হ্যাঁ, যেহেতু সে 2টা 100 করেছে ভাই, আমার কথা হচ্ছে যে, আর ও আমাদের দেখেন ও খুবই ভেরি ইয়াং স্টেজে এসে 7টা 100, কিন্তু যে প্লেয়ার 5টা 50 7টা 100, হ্যাঁ, যে প্লেয়ার 7টা 100 করতে পারে তার মধ্যে নিশ্চয়ই এবিলিটি আছে ভাই। বাংলাদেশে আমরা তো মমিনুল অনেক সময় 9টা না 10টা 100 নিয়ে অনেক বছর টপ 100 স্কোরার, এখনও সে আছে, বাট স্টিল শান্ত কিন্তু খুব দ্রুত ক্যাচ করে ফেলতেছে। সো ওই জায়গাটা থেকে যে প্লেয়ার আমাদেরকে রান দিচ্ছে, ও যেখানে কমফোর্টেবল ওকে ওখানেই ব্যাট করানো উচিত। ইনভেস্টমেন্টটাও অনেক দিনের, লাইক আন্ডার 15 থেকে তার প্রতি ইনভেস্ট করে আসছেন। বলতে গেলে আপনাকে আমি একটা আউট অফ দ্য বক্স কোয়েশ্চেন করতে চাই, যে আপনি অ্যাজ আ ধারাভাষ্যকার বা অ্যাজ আ নর্মাল হিউম্যান বিং, আপনার কাছে কি মনে হয় যে শান্ত T20 থেকে সরে এসে ওয়ানডে এবং টেস্ট শুধু ফোকাস করা উচিত? এখন ও কিন্তু খুবই এক্সাইটিং ব্যাটার। আপনি যদি ওর ব্যাটিংয়ের ধরন দেখেন, সে কিন্তু T20-র জন্য একজন খুবই ভালো ব্যাটার। এখন আমার তো মনে হয় না যে তার একটা ফরম্যাট থেকে সরে আসা উচিত। আই ডোন্ট ফিল ইট, কারণ তার খেলার ধরন বাংলাদেশে আপনি আমাকে দেখান না কোন প্লেয়ারটা আছে গিয়েই এত কনফিডেন্টলি প্রথম বল থেকেই সে খেলতে চায়, রান করতে চায়, সে খুবই পজিটিভ ফ্রেম অফ মাইন্ডে থাকে। সো এটা কিন্তু একটা প্লেয়ারের অনেক বড় গুণ। অনেকেই আমরা শান্তকে নিয়ে অনেক বাজে কথা বলি, ট্রোল করি যে খারাপ খেললে এই করলে, বাট অ্যাজ আ প্লেয়ার হি ইজ আ ভেরি গুড ব্যাটার ভাই, এটা বুঝতে হবে আমাদেরকে। কেন বলছিলাম, কারণ আফটার দ্য চেঞ্জ অফ ক্যাপ্টেন্সি, লিটন মেবি ক্যাপ্টেন্সি তার বার্ডেন হয়ে যাচ্ছিল। ক্যাপ্টেন্সি বাংলাদেশের প্রত্যেক প্লেয়ারের ক্ষেত্রে ক্যাপ্টেন্সিটা বার্ডেন, কারণ বার্ডেন অ্যাপার্ট ফ্রম সাকিব তামিম না। দেখেন, এটা হয় না কেন জানেন, মানে আপনার দলের সবাই যদি আপনাকে ব্যাক না করে অ্যাজ আ ক্যাপ্টেন, যে পারফরমেন্স ওয়াইজ, তখন আপনি খালি একা ক্যাপ্টেনকে দোষ দিয়ে তো লাভ নাই। এখন গত টেস্টে 2টা 100 করেছেন শান্ত, মানে এখন অ্যাজ আ প্লেয়ার আপনি শান্তকে রেট করবেন না অ্যাজ আ ক্যাপ্টেন শান্তকে রেট করবেন? অ্যাজ আ প্লেয়ার রেট করবেন। সো আমাদের তো প্রবলেমটা ওইখানে হয়ে যায় যে আমরা প্লেয়ার ক্যাপ্টেন মিলায় ফেলাই, তখন ওই প্লেয়ারে এত প্রেশার দেয়, ওই প্লেয়ারও চিন্তা করে দূর ভালো লাগতেছে না। বলছিলাম কেন, কারণ গত যে T20 সিরিজ ছিল সেখানে কিন্তু শান্তর 11-এ জায়গা হচ্ছিল না। সো এই জন্য বললাম যে যেহেতু বেস্ট 11-এ T20-র বেস্ট 11-এ শান্তর জায়গা করে নেওয়াটা একটু টাফ হয়ে যাচ্ছে। অনেক সময় প্লেয়াররা কিন্তু এমন করে যে আমি একটা ফরম্যাট নিয়ে না ভাবে আমি 2টা ফরম্যাট নিয়ে থাকি। হি স্টিল ভেরি ইয়াং, মানে ওর তো 26-27, এখন কেন এটা করবে? মানে আমার মনে হয় না এটা করা উচিত। ও যদি ওর ভিতরে তো ওই ফায়ারটা আছে, আমি দেখি ওর মধ্যে। সো T20-তে আবার কামব্যাক করবে। ও এখন বাদ পড়ে আছে, 11-এর বাইরে আছে, ও খেলা ইমপ্রুভ করে আবার T20-তে কামব্যাক করবে। ওয়ান BPL ক্যান চেঞ্জ। মেবি আমাদের যদি ওই বিপিএলটা ওর আউটস্ট্যান্ডিং মনে হয়, বা ওর যদি একটা ভালো নিকে থাকে, আমরা মানে করি না এমন যে একটা প্লেয়ার ওয়ানডেতে খুব ভালো ফর্মে আছে, খুব ভালো টাচে আছে, আমরা হোয়াইট বলে T20-তে খেলায় দেই না, আমরা অনেক দেশেই তো দেখি। সো ওরকম যদি হয়, তখন যদি সিলেক্টররা মনে করে বা কোচ টিম মনে করে, ক্যাপ্টেন মনে করে যে আমার শান্তকে দরকার, সো ওয়াই নট, মানে ইট ক্যান হ্যাপেন। ওকে, শেষের দিকে টি ব্রেকের শেষের দিকে লিটন আউট হয়ে গেলেন। স্টাম্পের খুব কাছের একটা বল তিনি কাট করতে গিয়েছিলেন, যে বলটা কাট করার মতো বল ছিল না, কমেন্টেটররা বলছিলেন। লিটন 90 লাস্ট টেস্টে লিটন তার অফসাইড পুরোটা, মানে তার অন লেগ সাইড পুরোটা অফ করে দেওয়া হলো, সে রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হয়েছে। প্রেশারে পড়েই বা 100 করার একটা তাড়না বা তারা থেকেই সে আউট হয়েছে। আজকে তো তার জন্য তেমন কোনো মানে টাফ পজিশন ছিল না, সে চাইলে এক্সিকিউট করতে পারতো, আস্তে আস্তে খেলতে পারতো। তো আজকে লিটনের কেন এই ধরনের শট খেলে আউট হওয়া লাগলো, বা এমন একটা ক্রুশাল মোমেন্টে আউট হওয়া লাগলো?
ওইটাই মানে যে সিচুয়েশনে আউট হয়েছে ওইটাই সবচেয়ে বেশি দুঃখজনক আর কি, যে লিটনের থেকে আমাদের এক্সপেকটেশন অনেক হাই থাকে, বাট অ্যাটলিস্ট দিনটা যাতে পার করে দেয়, আজকে লিটন খেলে দেয় বা মুশফিক খেলে দেয়, আমাদের তো এক্সপেকটেশন এটাই থাকে ওই জায়গাটা থেকে। হ্যাঁ, লিটন থেকেও একটা বড় নক বা একটা এমন না যে মানে আমরা এক্সপেক্ট করতে পারি না, তাই না? তো ওই জায়গাটা থেকে একটু ডিসঅ্যাপয়েন্টিং। গত ম্যাচেও আমি দেখেছি যে লেফট আর্ম স্পিনার এগেনস্টে কিন্তু সে রিভার্সিভ না, একটা আরেকটা ছিল যে সে মানে ইনসাইড আউট খেলতে যাচ্ছিল, লেগ স্টাম্পে পিচ করেছিল, বল ওটা খেলতে গিয়ে পারেনি, পরে অফ স্টাম্প করেছে, তিন স্টাম্প ছেড়ে দিয়ে তারপর এক্স্যাক্টলি ওইটাই লেফট আর্ম স্পিনার এগেইনস্টে আজকেও হয়েছে। ঠিক আছে, একটা ব্যাড ডে গিয়েছে, বাট আমার মনে হয় যে ওভারঅল আরো পুরো টিমকেই আমাদের ব্লেম দেওয়া উচিত। তবে একটা জিনিস আজকে যেটা প্রশংসার যোগ্য, যে নাইম হাসানকে ড্রপ না করা, 5 উইকেট পাওয়া, কিভাবে ড্রপ করবেন আপনি? 5 উইকেট পাওয়া একটা ক্রিকেটারকে অনেক সময় কিন্তু আমরা কম্বিনেশনের কারণে আমরা এই কাজটা করে থাকি। বাংলাদেশ এটা এফোর্ড করতে পারবে না, একটা প্লেয়ার 5 উইকেট মারছে গত ম্যাচে, পরের ম্যাচে বসায় দিবে, বাংলাদেশ এটা এফোর্ড করতে পারবে না। এই জিনিসটা যদি করা হতো, নাইমের উপর কিন্তু এটা একটা নেগেটিভ এফেক্ট ফেলতে পারতো। সো টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিতেই হয় যে তারা জাকেরকে ড্রপ করে নাইম। দেখেন, এটা কিন্তু খুবই রেগুলার প্রসেস, মানে এটা খুবই রেগুলার। একটা প্লেয়ার যদি গত ম্যাচে 5টা উইকেট নেয়, আমি পরের ম্যাচে কেন ওকে বসাবো? মানে আমরা কিন্তু ইমনকে 100 করার পর পরের ম্যাচে বসিয়েছিলাম, যদিও পরবর্তীতে জানানো হয় যে ইমনে হালকা নিগেল আছে। তো ওইটা তো প্রথম ম্যাচে ভালো করে যে টি20তে, তো এই প্রসেসটা কিন্তু আস্তে আস্তে হচ্ছিল। তো আই গেস ইট ওয়াজ আ গুড ডিসিশন নট টু ড্রপ। একটা প্লেয়ারকে এনাফ সুযোগ দিতে হবে ভাই, নাহলে কিভাবে? ওই প্লেয়ার ভালো করতেছে, তাকে তো আরো সুযোগ দিতে হবে। আরেকটা বিষয়, এবাদতের কামব্যাক, যে এবাদত আমাদের পেস বোলিং ইউনিটের অন্যতম বড়, মানে কি বলবো, অন্যতম বড় নাম ছিলেন বা অন্যতম বড় ভরসার নাম ছিলেন আফটার তাসকিন। সেই এবাদত এই টেস্ট দিয়ে প্রত্যাবর্তন করলেন, অনেকদিন পর ফেরা, লাস্ট এনসিএল দিয়ে তিনি ফিরেছেন ক্রিকেটে। তো ইন্টারন্যাশনাল সার্কিটে একটু ডিফারেন্ট হবে, তার জন্য একটু কঠিন হবে কিনা ধীরে ধীরে উইকেটটা নেওয়া বা উইকেটটা বোঝা বা নিজেকে মানিয়ে নেওয়া। পেস বোলার তো একটু তো ওই রিদমটাই খুবই ইম্পর্টেন্ট। এক পেস বোলারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা হলো যে সে ফুল রিদমে বল করতে পারছে কিনা। এখন ইনজুরি থেকে কামব্যাক করে ইন্টারন্যাশনাল ক্রিকেট অনেক ডিফারেন্ট, হাই ইন্টেন্সিটি। সো নিশ্চয়ই সে রিকভার করে এসেছে, বাট স্টিল ওকে প্রথম 2-3টা ম্যাচ আমাদেরকে ওই বেনিফিট অফ ডাউট দিয়ে খেলাতে হবে, কারণ পেস বোলার ভাই ওর বডি রিকভার করতেছে এবং তাকে ওই সময় সুযোগটা দেওয়া উচিত যাতে তিনি আবার তার প্রপার রিদমটা পায়। আরেকটা ব্যাপার হচ্ছে, হাসান মাহমুদের নিগেল ছিল, আমরা কি চাইলে নাহিদ রানাকে রেস্ট দিতে পারতাম কিনা? নাহিদ রানা কিন্তু ধীরে ধীরে পেস কমে আসছে, আই গেস হি ইজ টায়ার্ড। আমার কাছে এটা মনে হয়েছে যে হি ইজ টায়ার্ড। 145-এর জায়গায় 100। নাহিদ রানা, হ্যাঁ নাহিদ রানা আমার মনে হচ্ছে যে একটু প্রেসারে তাকে, মানে ওই যে তার ভিতর থেকে একটা তাড়নাটা দেখার একটা আমার মনে হয় যে একটা আসছে টিম ম্যানেজমেন্ট থেকে। প্রেস কনফারেন্সে লিপু ভাইয়ের কথা শুনে মনে হলো যে নাহিদকে টি20তে রাখা হবে না বা বিশ্রামে দেওয়া হবে। দেখেন, ও কিন্তু আমাদের মানে অ্যাসেট একটা, বুঝছেন? সো ওই জায়গা থেকে কিন্তু একে এক্সস্ট করা যাবে না। হ্যাঁ, এই অ্যাসেটগুলা কি কিন্তু আমরা খেলাতে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট না করতে সেটাই, এটা একটা ব্যাপার থাকে। তো আমরা কিন্তু তাসকিনের ক্ষেত্রে ওই জিনিসটা ভুলটা করে ফেলেছি অলরেডি। আমার মনে হয় যে ওই যে হাসান মাহমুদের নিগেলটা না থাকলে হয়তো, কারণ একজন পেসার নিয়ে তো আপনি খেলাতে পারবেন না। আমি বলছিলাম হাসান মাহমুদের নিগেল না থাকলে মেবি নাহিদ কুড হ্যাভ বিন। হ্যাঁ, কারণ ওই যে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে। আর নাহিদ রানাকে কিন্তু টানা 2 টেস্ট খেলানোর নাই, এখন এইবারই মনে হয় ফার্স্ট নাহিদ রানা টানা 2টা টেস্ট ম্যাচ টানা খেলছেন, ইফ আই এম নট রং। আই গেস পাকিস্তানে খেলেছিলেন, পাকিস্তানে টানা 2টো খেলেছেন, আমার মেমোরিতে আসছে না। ওকে, বাট যাই হয় তাকে কিন্তু তাকে ওই লোড ম্যানেজমেন্টের একটা ব্যাপার থাকে। আর ফার্স্ট টেস্ট তো তার খুব একটা ভালো যায় নাই, তো ওই জায়গাটা থেকে কিন্তু একটা সিচুয়েশন ছিল যে তাকে এই ম্যাচটাতে হয়তো রেস্ট দিয়ে এবাদতকে খেলাবে, হাসান মাহমুদ তো থাকতোই। বাট যেহেতু হাসান মাহমুদ কিছুটা নিগেল রয়েছে, ঠিক আছে, নাহিদ রানার জন্য একটা টেস্ট যে সে কিভাবে খারাপ সময়টাকে ওভারকাম করতে পারে। কারণ প্লেয়াররা, আপনি যখন সব কিছু ভালো হতে থাকবে আপনি কিন্তু বুঝবেন না আপনার ইমপ্রুভমেন্টের জায়গাটা কোথায়। সো যখন খারাপ হবে তখনই বুঝবেন যে কোথায় কোথায় কাজ করতে হবে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কত ডিফিকাল্ট। এটাও নাহিদ রানা কিন্তু এইটাই তার লার্নিং কার্ভ। আমরা এখনই যদি আবার বলি হ্যাঁ নাহিদ রানা শেষ, নাহিদ রানা চলে না, এইগুলো বললে ভুল হবে ভাই। ইন্টারন্যাশনাল ক্রিকেট তো তাইলে সবাই যে কেউ গিয়ে সাকসেস হয়ে যেতে পারতো। অনেকে আছে শুরুতে গিয়ে সাকসেস হয়, এরপর হারায় যায়। যারা কনসিস্টেন্ট বেসিসে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত খেলে ফেলে তাদেরকেই কিন্তু আমরা মানে বলি লেজেন্ড, বা তাদেরকে নামই বেশি উচ্চারিত হয়। কনসিস্টেন্সি ইজ দ্য কি, রাইট, এক্স্যাক্টলি। মানে আপনার ওই জায়গাটাই খুব ইম্পর্টেন্ট। আর ভালো মন্দ থাকবেই, একটা প্লেয়ার কখনো ভালো খেলবে, কখনো খারাপ খেলবে। ওই খারাপ খেলাটাকে আমরা যদি মনে করি যে ওই প্লেয়ার খেলা ভুলে গেছে, খেলা পারে না, বাদ দিয়ে দাও, এই একটা বাদ দিয়ে দেওয়া শব্দটা কি আমরা বাইরের অ্যাজ এ পয়েন্ট অফ ভিউ থেকে আমরা বলি বাদ দিয়ে দাও। এখন আবিদ, আজকে আপনার অফিসে খারাপ দিন গেছে, ইউ হ্যাড আ হরেবল ডে, আপনার কিচ্ছু হয়নি আজকে, কোনো কিচ্ছু পারেননি আপনি, আপনার বসকে আপনার চাকরি দিয়ে বের করে দিবে? অবভিয়াসলি নট।
ভাই আমি ওই ছেলেটারে বলবো ক্রিকেট খেলা ছাইড়া দাও, ও সারা জীবন ক্রিকেট খেলে বড় হয়েছে, ওর জীবনটাই ক্রিকেট, আপনি কিভাবে বলেন এই খেলা ছাইড়া দাও? আপনি আপনার ক্যারিয়ার ছেড়ে দিবেন কেউ যদি আপনাকে সমালোচনা করে? সিম্পল অ্যাজ দ্যাট। তো 224 90 মিনিট পিচটিকে অনেক খেলা বন্ধ ছিল। তো দিন শেষে আজকের দিনটা বাংলাদেশের ফরে তেমন জানি, তারপর আপনার চোখে একটু পুরো দিনটা নিয়ে যদি শুনতাম। দিনটা একটু ডিসঅ্যাপয়েন্টিং বাংলাদেশের জন্য, আমার মনে হয় শ্রীলঙ্কা একটু এগিয়ে আছে, আর এই টেস্ট ম্যাচটার রেজাল্ট হচ্ছে ফর শিওর, এটা বোঝাই যাচ্ছে এখন যে দল মানে বোলিং ভালো করবে ওই দল টেস্ট ম্যাচ জিতবে, কারণ বোলাররাই প্রেশার ক্রিয়েট করবে, তখন গিয়ে ব্যাটারদেরকে কিন্তু টেস্ট করা যাবে। আদারওয়াইজ যদি একটা জুটি হয়ে যায় তখন কিন্তু বাংলাদেশের জন্য ডিফিকাল্ট হবে। আর সেকেন্ড ডেতে বাংলাদেশের করণীয় কি থাকবে? উইকেট মানে লিড নিতে হবে। 300 রানস হলে ভালো হতো, 250-র মধ্যে মনে হচ্ছে এখন তো আর 2টা উইকেট হাতেই আছে, 220 অড রান, আপনি আর এখান থেকে কত বেশি এক্সপেক্ট করবেন? 30 যদি 20 রানও হয় 240 হবে, 20 রানও বেশি আমি এক্সপেক্ট করতেছি না। বোলিংয়ে আমাদের লিড নিতে হবে, ফার্স্ট ইনিংসে লিড নিতে হবে, অর আমাদের রান থেকে হয়তো 10-20 রান বেশি যদি ওরা লিড নেয় তাহলে উই উইল বি ইন দ্য গেম। আদারওয়াইজ যদি ফার্স্ট ইনিংসে আমরা বড়ভাবে পিছিয়ে যাই, সেকেন্ড ইনিংসে ব্যাট করা আমাদের জন্য আরও ডিফিকাল্ট হবে। আমার মনে হচ্ছে কালকে শ্রীলঙ্কা উইল স্ম্যাক আস। আই হোপ নট, কারণ আমাদের বোলিং ডেপথ কিন্তু বেশি, মানে ওদের স্পিনার। আমি আরেকটা মজার ব্যাপার দেখেন, আমাদের ব্যাটাররা যে আজকে মানে প্ল্যানের বাইরে গিয়ে খেলছে, এটার একটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যে 6 জন বোলারের মধ্যে 5 জন বোলার উইকেট নিছে শ্রীলঙ্কার। নর্মালি একটা প্ল্যান হয় টিমের মধ্যে, এক্স্যাক্টলি নর্মালি একটা টিমের মধ্যে প্ল্যান হয় যে ওই দলের আমরা এই 2-3 জন বোলারকে উইকেট দিব না। নর্মালি ব্যাটিং প্ল্যান গোজ লাইক দিস, যে ওই দলের যখন আপনি একটা 6 জন বোলারের মধ্যে 5 জনের উইকেট পাচ্ছে, এর মধ্যে 3 জন 2টা করে উইকেট পাইছে, মানে ইয়োর ফোকাস ওয়াজ নট দেয়ার, আমরা ভুল করেছি। যদি একজন বোলার 4টা উইকেট নিত তখন বলতাম ওই বোলারটা ভালো বল করেছে, রাইট? সো আমাদের এই জায়গাগুলোর মানে ভুলগুলো আমাদেরকে দেখতে হবে সেকেন্ড ইনিংসে, যাতে এই ভুলটা না করি, কারণ পিচ এমনও না যে খুবই আহামরি, বাট হ্যাঁ ডিফিকাল্ট, গল থেকে একটু ডিফিকাল্ট পিচ ব্যাটিংয়ের জন্য। মাজা ভাই থ্যাংক ইউ সো মাচ। তোমার সাথে তো আজকে আমার ফার্স্ট পার্টনারশিপ না? ইটস ফার্স্ট পার্টনারশিপ, হোপফুলি ইট উইল কন্টিনিউ, হোপফুলি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এই ছিল আজকের প্রথম দিনের আলোচনা। আমরা ইনশাল্লাহ আগামীকাল আবারও দ্বিতীয় দিনের আলোচনা নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ক্রিক ফ্রেন্ডসির সাথে থাকবেন এবং কিপ প্রমোটিং আস। থ্যাংক ইউ।